হৃদয়ের অহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ২৪। কিশোরী বয়সে আয়না রফিক সরকারের বিরুদ্ধে গিয়ে ৪ বার পা ভেঙে নিজের অবাধ্যতার মাশুল গুনেছিল। আগে পেশাদার কাঠুরিয়ার আনিয়ে বড়গাছের গুঁড়ি থেকে চেলা কাঠ বানিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হতো। সেগুলো রান্নাঘরের পাশে সাজিয়ে রাখা হতো। বেশিরভাগ গৃহস্থের কাজে ব্যবহার হলেও একবার আয়নার জন্য বরাদ্দ ছিল। এইটুকু মেয়েকে যখন মেরেও বশ মানাতে পারত না, রফিক সরকারের সমগ্র জীবন ব্যর্থ মনে হতো। মেয়ে তো তার একদম শত্রু মনে করেন না। খাইয়ে পরিয়ে দেখে শুনে ভালো ঘরে পাত্রস্থ করার নিয়ত জন্মকাল থেকেই ছিল। কিন্তু এর ক্ষোভ আর জেদ তাকেও হার মানায়। তিনি মোটেই খারাপ মানুষ না, এমন কোনো মহা অপরাধ করেনি যে নিজে সারা জীবন অবজ্ঞা ও বেয়াদবি সহ্য করবেন। তবে যেদিন আয়না তার উদ্যত হাত ধরিয়ে দেয়, সেদিন সেসব ভালো মানুষই জলাঞ্জলি দেননি তিনি। এই মেয়ের অহংকারের শেষ দেখবেন তিনি। ধুকে ধুকে বাঁচার ব্যবস্থা করবেন তিনি। আয়না জানত তার বাবার মনস্তান্ত্রিক চিন্তাধারা। তার জন্যই রাজীবের সাথে এমন অদ্ভুত বিয়ের আয়োজন করেছিলেন তার জন্য। বিয়ে মেয়েদের দাঁড়িয়ে রেখে নিঃশব্দ করে দেওয়ার মোক্ষম হাতিয়ার হতে পারে। সহজেই এ বেড়াজাল থেকে বের হওয়া যায় না। সেজন্যই আয়না ইরার বিড়ম্বনাও বুঝে। ইরা তাকে বলল, তোমার অনেক কষ্ট দিলাম গো। আয়না বলল, একটু পর পর কিছু না কিছু খেতে থাকবে। অনেক স্ন্যাক্স দিয়েছি, সে আমাকে কল করবে। চিন্তা করো না, আমার মামি আছে সাথে। শুধুমাত্র সেই ভরসাতেই তাকে ছেড়েছে আয়না। না হলে এ অবস্থায় জার্নি করার প্রশ্নই ওঠে না। কিন্তু মা বাবার কাছে যেতে চাওয়া মেয়েকে আটকানো কোনো কাজের কাজ না। এই মুহূর্তে তার মানসিক যত্নের প্রয়োজন। আয়না তা দিতে পারবে না। এই রকম বাসে করে ইরা এই শহরে সংসার করার জন্য এসেছিল। ভগ্ন হৃদয় নিয়ে ফেরত যাচ্ছে। আয়নার বুক ভার লাগে। ধূসর মেঘাচ্ছন্ন আকাশকে নিজের মনোভূমির প্রতিচ্ছবি মনে হয়। কয়েকবার প্রয়োজন ছাড়া সে একলা বের বাড়ি থেকে হয়নি বললেই চলে। আজ তার পুরো শহর হেঁটে বিরক্তি হয়ে মিনির কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল। শহরের এই পথগুলোতে হাঁটার একটা সুবিধা হলো, কেউ নামিয়ে আলাপ শুরু করে দেওয়ার সুযোগ নেই। শিখালিতে উঠানের বাইরে ২ পা ফেললেই ৪টা ডাক এসে পড়ে। বাড়ির কথা খুব মনে পড়ছে। ভাই বোনকে দেখে না কতদিন। এই বাসগুলোর একটা উঠে পড়া যায় না। কতক্ষণ আর লাগবে বাড়ি পৌঁছাতে? নিজের পরিচিত প্রকৃতিকে একটু মন খুলে বুক ভরে শ্বাস তো নেওয়া যাবে। আয়না তা করতে পারে না। এক শান্তশিষ্ট পরম ধৈর্যবান পুরুষের ছবি তার মনে ভাসতে থাকে। আয়নার কিছু ভালো লাগে না। নিজের জীবন নীতি থেকে কতটা দূরে সরে এসেছে সে। মস্তিষ্কের সকল আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে মন নিজেকে উজাড় করার পথে ঝুঁকছে। আর বদলে কি পেল সে? এই দোলাচল সে আর পারছে না। একটা ক্যাফেতে বসে চা অর্ডার করে চুপচাপ বসে রইল। কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি পৃথিবীর বুকে ধেয়ে আসছে। খড়খড়ে মাটিতে পড়া মাত্র চারদিকে সজীব হয়ে উঠল। কুণ্ঠা দূর হবে, প্রকৃতি নির্মল হবে, কিন্তু আয়নার মনে সাবধান হবে কি? বৃষ্টি আরও জোরে নামতে শুরু করেছে। কাচের ওপাশে পুরো শহরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে গাড়ি হেডলাইট ছুটে যাচ্ছে, তারপর আবার সবকিছু ধূসর হয়ে মিলিয়ে যাচ্ছে বৃষ্টির চাদরের আড়ালে। আয়না অনেকক্ষণ ধরেই একই কাপ চা সামনে নিয়ে বসে আছে। কাপ থেকে আর ধোঁয়া উঠছে না, তার সেদিকে কোনো খেয়াল নেই। ক্যাফের ভিতরে লোকজনও কমে এসেছে ধীরে ধীরে। কেউ তাড়াহুড়া করে বিল দিচ্ছে,
কেউ বৃষ্টি কমার অপেক্ষায় বসে আছে। পাশের টেবিলের দুইটা মেয়ে সেলফি তুলছে। হঠাৎ তার খেয়াল হলো ফোনটা অনেকক্ষণ ধরে বন্ধ, হয়তো চার্জ নেই। প্রথম দিকে ব্যাপারটা ভালোই লেগেছিল। কেউ কল করতে পারবে না, কেউ প্রশ্ন করবে না, কেউ তাকে খুঁজে বের করার চেষ্টা করবে না। এই কয়েক ঘন্টার বিচ্ছিন্নতা তার দরকার ছিল, মাথার ভেতরে পরিষ্কার করার জন্য, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু সময় যত যাচ্ছে ভেতরের অস্থিরতা তত বাড়ছে। মাহিরের শেষ মুখটা বারবার মনে পড়ছে তার। আহত, অপমানিত, ক্লান্ত একটা মুখ। অথচ সেই মানুষটাই সবসময় নিজেকে গুছিয়ে রাখতে চেষ্টা করে, নিজের সমস্যাগুলো কাউকে বুঝতে দিতে চায় না। না, বিরক্তি হয়ে চোখ বন্ধ করলো। তার কেন এত খারাপ লাগছে? সে তো শুধু একটু দূরে থাকতে চেয়েছিল, একটু শান্ত হতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে যেন কোনো ভুল করে ফেলেছে। শেষ পর্যন্ত সে চেয়ার ঠেলে উঠে কাউন্টারের দিকে গেল। নিচু গলায় বলল, ফোন একটু চার্জ দেওয়া যাবে? সি টাইপ চার্জার আছে? কাউন্টারে বসা ছেলেটা মাথা নেড়ে একটা চার্জার এগিয়ে দিল। ওই পাশে গ্লাস আছে আপু। আয়না ধীরে গিয়ে আবার নিজের জায়গায় বসলো। ফোনে চার্জ লাগিয়ে স্ক্রিন জ্বালায় অপেক্ষা করতে লাগলো। কয়েক সেকেন্ড পর ফোনটা অন হতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। একের পর এক নোটিফিকেশন ঢুকতে শুরু করছে। মাহির, শুধু মাহির। মিসড কল আসেনি, কারণ ফোন বন্ধ ছিল, কিন্তু মেসেঞ্জারগুলো একটার পর একটা এসে স্ক্রিন ভরে ফেলেছে। শেষ মেসেজটার সময় মাত্র 10 মিনিট আগের। আয়না কিছুক্ষণ স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে সে তাকে খুঁজছে। তার বুক ধক করে উঠল। ঠিক তখনই ফোনটা হঠাৎ কেঁপে উঠল। মাহিরের নাম দেখে আয়নার আঙ্গুল কয়েক সেকেন্ড স্থির রইল, তারপর ধীরে কল রিসিভ করল। ও পাশে কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই, শুধু ভারী শ্বাসের আওয়াজ। তারপর দ্রুত কণ্ঠ ভেসে এলো আয়না। স্বর এমন শোনাচ্ছে যেন অনেকক্ষণ ধরে দম আটকে ছিল। আয়না ঠোঁট ভিজিয়ে আসতে বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি কোথায়? প্রশ্নটা এত দ্রুত এলো যেন মাহির আর এক সেকেন্ডও অপেক্ষা করতে পারেনি। অপর প্রান্তের জোরালো প্রশ্নের সামনে হঠাৎ তার নিজের কণ্ঠও অদ্ভুত লাগছে। একটু কাজে বেরিয়েছিল, শুনতে পাচ্ছ? তারা ছিল দেখে কাউকে জানাতে ভুলে গেছি, এখন বৃষ্টির একটা ক্যাফেতে অপেক্ষা করছি। হ্যালো মাহির, তুমি টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। হ্যালো আয়না, কোন ক্যাফে? নাম বলো। না, স্পষ্ট বৃষ্টির শব্দ, গাড়ির হর্ন, মানুষের কোলাহল শুনতে পায়। মাহির এখনও বাইরে। আয়না ধীরে বলল, লামিনে, আমি চলে আসতে পারবো। গুলশান, ধানমন্ডি, বেইলি রোড, কোনটা? আয়না কোনো উত্তর দেওয়ার আগেই ফোনের স্ক্রিন কেঁপে উঠে নিভে গেল। চার্জ নেই, পুরো স্ক্রিন অন্ধকার হয়ে গেল। আয়না হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে কপালে হাত ঠেকালো। ওদিকে মাহির কয়েক সেকেন্ড ফোন কানে ধরে স্থির হয়ে বসে রইল। লাইন কেটে গেছে। সে সঙ্গে সঙ্গে আবার কল দিল, বন্ধ। আর বুকের ভেতরটা আবার শক্ত হয়ে উঠল। সামনের সিটে বসা সিএনজি ড্রাইভার পেছনে তাকিয়ে বলল, ভাই লাইনে পেয়েছেন? 3টা বাস স্ট্যান্ড তো চেক করলাম। আর কোথায় যাবেন? রেস্টুরেন্ট দেখবেন নাকি? আজকের মতো শেষ? এর কোনো উত্তর দিল না প্রথমে। সে ফোনটা শক্ত করে ধরে বসে রইল। হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তার মাথার ভেতর শুধু একটা শব্দ ঘুরছে, লামিনে। এটার অনেক শাখা আছে। ধানমন্ডিতে কয়েকটা আছে, বনানীতেও আছে, মিরপুরও। যদি সে বাসা না ফেরে, যদি সত্যি চলে যেতে চায়। চিন্তাটা মাথায় আসতেই তার বুকের ভেতর পুরনো সেই অসহ্য ভয়টা আবার জেগে উঠল। 8 বছরের একটা ছেলে যেন আবার শিশু পার্কের গেট ধরে দাঁড়িয়ে আছে। মানুষ তো এভাবেই চলে যায়, হুট করে একবার বের হয়, তারপর আর ফিরে আসে না। মাহির চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড মাথা সিটে
ঠকিয়ে রাখলো। তারপর নিচু গলায় বলল, ধানমন্ডিটাই চলেন আগে। ড্রাইভার এবার কিছু না বলে আবার সিএনজি চালু করলো। বৃষ্টির পানি ছিটকে কাছে আছড়ে পড়ছে। রাস্তায় আলো সব ঝাপসা হয়ে যাচ্ছে। পুরো শহরটা অচেনা লাগছে। মাহির ফোনটা শক্ত করে ধরে বসে রইল। তার এখন আর ঠিকমতো চিন্তা করতে কষ্ট হচ্ছে না। খেয়াল করলো বৃষ্টি কিছুটা কমেছে। ক্যাফে থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সে। কোনো খালি রিকশা, সিএনজি পাওয়া যাচ্ছে না। ভেজা বাতাসে তার চুলগুলো উড়ে মুখে লেগে যাচ্ছে। দূরে কোথাও আবার মেঘ ডাকছে। এই বৃষ্টি সম্ভবত সারা রাত থেমে থেমে চলবে। জলাবদ্ধতা হলে বিপদ আরও বাড়বে। আর এখনই বাড়িতে ফিরে যাওয়া উচিত। মাথা ঠান্ডা হয়ে এসেছে কিছুটা। কয়েক ঘন্টার রাগ, অভিমান, অস্বস্তি এখন কেমন ক্লান্ত লাগছে। সে নিজেও জানে না এতক্ষণ ধরে কী প্রমাণ করার চেষ্টা করছিল। বারবার মাহিরের স্বর মনে পড়ছে। তার কথা শুনে মনে হয়েছে মানুষটা সত্যিই ভয় পেয়েছে। ঠিক তখনই সামনে একটা সিএনজি এসে থামলো। আয়না প্রথমে খেয়াল করেনি। তারপর দরজা সরিয়ে কেউ নামাতেই সে তাকালো। মাহির। তার শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর নেমে এসেছে। তাকে এমন লাগছে যেন প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে পুরো শহর চষে বেরিয়েছে। হতবাক আয়নার বুকের ভেতর ধীরে ধীরে কেমন স্তব্ধ হয়ে গেল সব কিছু। মাহির শুধু তার দিকে তাকিয়ে রইল। এমনভাবে দেখল যেন নিশ্চিত হতে চাইছে আয়না সত্যিই এখানে আছে, একদম ঠিক আছে, মোটেও হারিয়ে যায়নি। সে জোরে জোরে শ্বাস নেয়। তারপর খুব নিচু গলায় প্রশ্ন করল, ফোন বন্ধ ছিল কেন? আয়না নিজেকে সামলাতে সময় নেয়। তারপর আমতা আমতা করে বলে, চার্জ শেষ হয়ে গিয়েছিল। মাহিরকে তার উত্তর শুনে চূড়ান্ত হতাশ লাগে। সে আয়নার জন্য অপেক্ষা না করে সিএনজিতে বসে পড়ে। আয়না প্রচণ্ড বিব্রত বোধ করতে থাকে। কি থেকে কি হয়ে গেল। সে আর ইতস্তত না করে মাহিরের পাশে বসে। তার একদম থমথমে মেজাজ দেখে সে ভাবে বাড়ি পৌঁছে তাকে খুলে বলবে। আহমেদ নিবাসে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। বৃষ্টি এখন ঝিরঝিরে হয়ে এসেছে। ভেজা বাতাসে কাঁপা কাঁপা ঠান্ডা ভাব। আজ শহরের মানুষ আরামে ঘুমাবে। সিএনজি থেকে নামার সময় আয়না মাহিরের দিকে তাকায়। পুরো রাস্তা জুড়ে মানুষটা তার সাথে কোনো কথা বলেনি। আয়না মাহিরের রাগ দেখেছে, চিন্তা, অভিমান দেখেছে, কিন্তু এই চুপচাপ নিজেকে আলাদা করে ফেলার আচরণটা অন্যরকম কঠোর। সে খুব জোর করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। বাড়ির ভেতরে ঢুকতেই কয়েক জোড়া চোখ একসাথে তাদের দিকে ফিরল। ড্রয়িং রুমে টিভিতে খবর চলছিল। মাহিরের ভিজে অবস্থায় আয়নার সাথে ঢুকতে দেখে সবার মুখের ভাব বদলে গেল। প্রথমে উঠে দাঁড়ালো, ভাবি কোথায় ছিলে তোমরা? ভাইয়া তো ভিজে ভূত হয়ে গেছে। আমরা তো। মাহির থামলো না। কোনো রকম জুতো খুলে সোজা সিঁড়ির দিকে উঠে গেল। কেউ তাকে থামালো না, ডাকার সাহসও পেল না বোধ হয়। আয়না কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। সবাই তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যাখ্যা আশা করছে। কিন্তু এই মুহূর্তে তার নিজের কাছেই কোনো ব্যাখ্যা নেই। সে মিনিকে শুধু ছোট করে বলল, ফোনে চার্জ ছিল না। তারপর ধীর সেও উপরে উঠে গেল। লেকোটার দরজা আধ খোলা ছিল। ভেতরে ঢুকেই আয়না দেখল মাহির আলমারি এলোমেলো করে নিজের কাপড় বের করছে। আয়নাকে ঘরে ঢুকতে দেখেও তার মুখের দিকে একবার তাকালো না। আয়না দরজার কাছে দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর নীরবতা, শুধু বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আসলে আজকে আমি। মাহির কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। আয়না থতমত হয়ে গেল। তারপর অনেকক্ষণ কোনো শব্দ নেই। আয়না ধীরে ধীরে বিছানার কোণায় বসে পড়ল। তার বুকের ভেতর কেমন ধীরে ধীরে অস্বস্তি জমতে লাগলো। মানুষটা এতটা রেগে গেছে, কথাও শুনবে না, কিন্তু সে এমন কি করছে?
দরকার ছিল। তারপর একটু একা থাকতে চেয়েছিল শুধু। তবুও মাহিরের আচরণ দেখে মনে হচ্ছে খুব বড় কিছু ঘটে গেছে। বাথরুমের ভেতর থেকে একটানা পানি পড়ার শব্দ আসছে। আয়নার হঠাৎ মনে হলো মাহির হয়তো ইচ্ছে করেই এতক্ষণ ভেতরে আছে, তার সাথে কথা বলতে চাইছে না। চিন্তাটা মাথায় আসতেই তার নিজেরও একটু রাগ লাগলো। এই মানুষটার একটা সমস্যা হলো সব সময় এমন ভাব করে যেন পৃথিবীর সব দুশ্চিন্তা একা তার কাঁধে, আর বাকিরা শুধু সমস্যা বাড়ায়। কিন্তু রাগের পাশাপাশি আরেকটা অনুভূতিও হচ্ছে, কারণ আজ বৃষ্টির মধ্যে মাহিরকে যেভাবে পাগলের মতো তাকে খুঁজতে দেখেছি সেটা স্বাভাবিক ছিল না। অনেকক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলল। মাহির কোনো মতে একটা কালো টি-শার্ট পরে বেরিয়েছে। প্লাস্টার করা হাতটা সাবধানে রাখার চেষ্টা করছে। আয়না স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলো, কেন এতক্ষণ সময় নিলে? এভাবে ভিজলে তো ঠান্ডা লাগবে। মাহির কোনো উত্তর দিল না। সে চুপচাপ তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো। এক হাতে যে তার বেশ কষ্ট হচ্ছে তাও স্পষ্ট। আয়নার এবার সত্যি খারাপ লাগলো। এই নীরবতা সহ্য করা কঠিন। ঝগড়া করলে অন্তত বোঝা যায় মানুষটা কী ভাবছে, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে রাখলে মনে হয় দেয়ালের সাথে কথা বলছে। সে এইটুকু ইতস্তত করে বলল, ব্যথা করছে হাতটা? ঠিক মতো মুছতে পারছো? লাগলে আমি। বাকিটা শেষ করতে পারল না। মাহির খুব শান্তভাবে তোয়ালেটা টেবিলের উপর রেখে দিল। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আয়নার মুখের ভাব ধীরে ধীরে বদলে গেল। তার ভেতরেও জেদ আছে। ছোটবেলা থেকে এমন পরিবেশে বড় হয়েছে যেখানে কাউকে ধরে ধরে মন ভোলানোর অভ্যাস নেই। উল্টো মানুষ দূরে সরে গেলেও সেও নিজেকে গুটিয়ে নেয়। সে ঠান্ডা গলায় বলল, এভাবে বিহেভ করার কি আছে? আমি বুঝেছি না। ফোন অফ ছিল, ইচ্ছা করে করিনি। মাহির এবারও কিছু বলল না। আয়নার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। তার মনে হলো এই মানুষটা আসলে রাগ করেনি, অন্য কিছু হয়েছে। কিন্তু কি? ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। কোঠার ঘরে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে আয়নার হঠাৎ দম বন্ধ লাগতে শুরু করলো। এভাবে একই ঘরে থাকা যাচ্ছে না। সে ধীরে আলমারি খুলে একটা হালকা শাড়ি বের করলো। কাপড়টা হাতে নিতে নিতেই পেছন ফিরে একবার তাকালো। সব সময় কথাবার্তা বলে ঠান্ডা মাথায় বোঝাপড়া করা মানুষটা যখন এরকম উপেক্ষা করা শুরু করে, ব্যাপারটা মেনে নেওয়া কঠিন হয়ে যায়। আয়না কিছুক্ষণ অপেক্ষা করলো, হয়তো মাহির কিছু বলবে, কিন্তু না, সে কিছুই বলল না। শেষ পর্যন্ত আয়না সত্যি সত্যি কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচে নেমে গেল। প্রথম তলায় মিনিদের রুমের সামনে এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো সে। তারপর ধীরে ধীরে দরজায় নক করলো। ভেতর থেকে মিনি দরজা খুলতেই অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল। ভাবি। আয়না কোনো ব্যাখ্যা দিল না, শুধু বলল, তোমাদের রুমে আজ থাকবো। মিনি আর দিনা দুজনেই এতটাই অবাক হলো যে সঙ্গে সঙ্গে কোনো কথা বের হলো না তাদের মুখ দিয়ে। তারা সরে দাঁড়াতেই আয়না ভেতরে ঢুকে গেল। তাদের রুমটা ছোট হলেও বেশ গুছানো। দুই পাশে দুইটা সিঙ্গেল বেড, এর পাশে মিনি রঙিন পোস্টার, ছোট ছোট ফেইরি লাইট, টেডি বিয়ার, অন্য পাশে দিনার বইয়ের স্তূপ, টেবিল ল্যাম্প, দেয়ালে টু ডু লিস্ট ঝুলানো। একই রুম, অথচ দুইজন মানুষের স্বভাব আলাদা হওয়ায় দুই পাশের পরিবেশও আলাদা হয়ে গেছে। না, এই রুমে খুব কম এসেছে। প্রয়োজন ছাড়া কারো ব্যক্তিগত জায়গায় ঢোকার অভ্যাস তার নেই। আজও থাকতো না, কিন্তু আজ তার ভেতরেও রাগ জমে আছে। সে সরাসরি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা বন্ধ হতেই মিনি ফিসফিস করে বলল, কি হয়েছে? টিনা একই রকম নিচু গলায় বলল, কি জানি, ভাবভঙ্গি দেখে মনে হয় ঝগড়া হয়েছে মাহির ভাইয়ার সাথে, না হলে আর কার সাথে।
চোখ গোল গোল করলো। ওদের আবার ঝগড়া হয় নাকি? দিনা কয়েক সেকেন্ড ভেবে বলল, এই প্রথম মনে হয় সিরিয়াস কিছু হয়েছে। হওয়াই ছিল। দে আর নট রাইট ফর ইচ আদার। মিনির কাছে মাহির আর আয়নার সম্পর্কটা বরাবরই শান্ত ছিল। খুব বেশি আধিক্যতা নেই, আবার দূরত্বও নেই, বরং এমন একটা বোঝাপড়া ছিল যেটা বাইরে থেকে দেখলে স্থির লাগে, আদুরে লাগে। তাই এই ঘটনা তাদের কাছে নতুন। কিছুক্ষণ পর আয়না ওয়াশরুম থেকে গোসল করে বের হলো, কিন্তু তাতেও তার ভুরু কুঁচকে থাকা ভাবটা যায়নি। মুখে এমন এক ধরনের ঠান্ডা ভাব জমে আছে যে সহজে কথা বলতে সাহস করে না। সে একদম স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে মিনির বেডে বসে পড়ল। কেন এটাই স্বাভাবিক? মিনি সাবধানে বলল, ও ভাবি, কিছু লাগবে না। এরপর আবার সব চুপচাপ। দিনা আর মিনি একে অপরের দিকে তাকালো। মিনি স্বভাব মতো চুপ থাকতে পারল না। তোমরা কি ঝগড়া করছো? না, এবার ধীরে চোখ তুলে তাকালো। সরাসরি উত্তর দিল না, বরং বলল, তোমাদের পরীক্ষা সামনে না? তো তাহলে ভালো করে পড়াশোনায় ফোকাস করো। সারাদিন সোশ্যাল মিডিয়া বসে থেকে বিয়ে শাদির ডিম্মি ভিডিও দেখে লাভ নাই। মিনি থমকে গেল। না, গজগজ করতে করতে বলল, এসব দেখে বেশি ফ্যান্টাসাইজ করা ঠিক হবে না। পরে বিয়ে হলে একটু 19-20 হলেই মানুষ ন্যূনতম ক্লোড শোল্ডার দিতেও দুইবার চিন্তা করে না। আয়নার অভিযোগ শুনে কয়েক সেকেন্ড পুরো রুম চুপ হয়ে রইল। তারপর মিনি ধীরে ধীরে বুঝল, এটা সরাসরি তাদের বলা কথা না, এটা অন্য কাউকে উদ্দেশ্য করে বলা। খুব সম্ভবত তাদের মাহির ভাইয়া। মিনা ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করল। তার জীবনে এই প্রথম আয়নাকে এভাবে খোঁচা মেরে কথা বলতে দেখেছে। কারণ সাধারণত আয়না নিজের অনুভূতি ভেতরেই রাখে, রাগলেও মুখে প্রকাশ করে না। তিনি বিছানার উপর একটু এগিয়ে ফিসফিস করে বলল, মাহির ভাইয়া কি খুব বকা দিয়েছে? আয়না এবার কপাল কুঁচকে তাকালো। দিলে তো হতোই। এই মেয়ে, তোমার কি পড়াশোনা নেই? মিনি চুপ করে গেল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তার অসম্ভব মজা লাগছে। কারণ আহমদ নিবাসে আজ সম্ভবত ইতিহাস তৈরি হয়েছে। মাহির আহমেদ আর আয়না সত্যিকারের স্বামী স্ত্রী মতো ঝগড়া করছে। মিনি আর দিনা পড়ার বই খুলে বসেছে ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আর চোখে আয়নার দিকে তাকাচ্ছে। আয়না বিছানার একপাশে ঠান্ডা মুখে বসে আছে, হাতে ফোন, কিন্তু স্ক্রিন অফ। তার মনোযোগ আসল কোথাও নেই। মাথার ভেতর বারবার একই দৃশ্য ঘুরছে। আয়না বিরক্ত হয়ে গভীর শ্বাস নিল। তারপর হঠাৎ করেই উঠে দাঁড়ালো। মিনি চমকে বলল, কি হয়েছে ভাবি? চা খাবে? মিনি আর দিনা দুজনেই অবাক হয়ে একসাথে মাথা নাড়ল। আয়না আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রান্নাঘরে এসে খুব সাধারণভাবে চা বসালো সে। দুধ, চিনি, চা পাতা। হাতের কাজগুলো অভ্যাসবশত ঠিকঠাক হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার মেজাজ ক্রমেই খিটখিটে হয়ে উঠেছে। তার আগুনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো, মাহির আজ সন্ধ্যা থেকে কিছু খেয়েছে তো? চিন্তাটা আসতেই সে বিরক্ত হলো নিজের উপর। এই মানুষটাই তো তাকে ইগনোর করছে, তাহলে সে কেন ভাবছে? আয়নার ঠোঁট চেপে কাপ বের করতে লাগলো। একটা, দুইটা, তিনটা, তারপর হাত থেমে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল সে। মাথার ভেতর সঙ্গে সঙ্গে আরেকটা কণ্ঠ উঠল, দিবি না একদম? তার তো এত ভাব দেখানোর কিছু নাই। অন্য একটা অংশ বলল, সে খেয়েছে কি না তাও তো জানিস না, এটা ঠিক? আয়না বিরক্ত হয়ে চোখ বন্ধ করল এক মুহূর্ত। তারপর শেষ পর্যন্ত আরেকটা মগ নামালো। চা ঢালার সময় নিজের উপরও রাগ হচ্ছিল তার।
মিনি ঠিক তখনই রান্নাঘরে উঁকি দিল। আয়না স্বাভাবিক গলায় বলল, এইটা তোমার ভাইয়ার, দিয়ে আসো। মিনি মগটার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলো। আচ্ছা। আয়না সঙ্গে সঙ্গে কড়া গলায় বলল, হাসছো কেন? না তো। মিনি দ্রুত মগ নিয়ে চলে গেল। আয়না নিজের কাপ হাতে নিয়ে রান্নাঘরের স্কেনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি হচ্ছে, যেন সে কোনো বিরাট আত্মসম্মান বিসর্জন দিয়ে ফেলেছে। কয়েক মিনিটও যায়নি, মিনি আবার ফিরে এলো, তার হাতে আগের মগটা। আয়না ভুরু কুঁচকে তাকালো। মানে? মিনি একটু ইতস্তত করে বলল, ভাইয়া বলছে খাবে না। কথাটা শুনে আয়নার মুখের ভাব মুহূর্তে বদলে গেল। ও। মিনি তাড়াতাড়ি বলল, আসলে মনে হয় ভাইয়ার মাথা গরম এখন। আয়না কোনো কথা না বলে সামনে এগিয়ে এলো। মিনির হাত থেকে মগটা নিয়ে সরাসরি সিঙ্কের ভেতর ঢেলে দিল পুরো চা। মিনি চুপ মেরে গেল। আয়না ঠান্ডা গলায় বলল, লাগবে না খাওয়া আমার কি। তারপর নিজের কাপটা হাতে নিয়ে সোজা রুমে চলে গেল। মিনি কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ফিসফিস করল, ইয়া আল্লাহ, অবস্থা তো সিরিয়াস। দিনা তার কথা শুনে চাপা স্বরে বলল, আমি না বলছিলাম এটাই রিয়েল ঝগড়া। রুমে ফিরে আয়না বিছানার পাশে বসে ধীরে ধীরে চায়ে চুমুচ দিতেই লাগলো। চায়ের স্বাদ ঠিকঠাক হয়েছে, তবুও তার একদম বিষাদ ও বিরক্ত লাগছে। বাইরে বৃষ্টির শব্দ আবার একটু বেরোচ্ছে, জানালার কাছে টুপটাপ পানি পড়ছে। মিনি আর দিনা পড়ার ভান করছে, কিন্তু পুরো মনোযোগ অন্যদিকে। আয়না চুপচাপ বসে রইল। সে নিজেকেই বুঝতে পারছে না। মাহিরের উপর খুব রাগ হচ্ছে, আবার তার জন্য মনও খারাপ লাগছে। যে বিরক্তির ব্যাপার হলো, মানুষটা চুপ করে থাকলেও তার এত অস্বস্তি কেন হয় সেটাও সে জানে না। কিছুক্ষণ পর দরজার বাইরে থেকে কারো গলা শোনা গেল, বউ। মহিমন বুয়া দাঁড়িয়ে আছে, দাদি ডাকতেছে, একটু ঘরে যাইতে কইছি।